আসসালামু আলাইকুম দর্শক, কম্পিউটার টক আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি ইলাস্ট্রেটরের বেসিক টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা ইলাস্ট্রেটরে কিভাবে কাজ করতে হয় এবং ইলাস্ট্রেটরে কি কাজ করা যায় সব বিষয়ে আমি আজকে আলোচনা করব। তো যেহেতু এটি একটি মোটামুটি বড় ধরনের একটি সফটওয়্যার, এটি কিন্তু আমরা একদিনে চাইলেও শেষ করতে পারবো না। কয়েকটি পার্টে আমি আপনাদেরকে ইলাস্ট্রেটর সম্পর্কে পুরোপুরি শেখানোর চেষ্টা করব। তো আজকে আমরা যেটি ব্যবহার করতেছি সেটি হচ্ছে ইলাস্ট্রেটর 2022 ভার্সন। আপনারা যে কোনো ভার্সন ব্যবহার করে কাজ করতে পারবেন, তবে আপডেট ভার্সন ব্যবহার করার জন্য আমি সাজেস্ট করব, কেননা আপডেট ভার্সনে কাজ করলে আপনি অনেকগুলো নতুন ফিচার পেয়ে যাবেন। তো যাই হোক, যখন নর্মালি আমি ইলাস্ট্রেটর ওপেন করতে যাব তখন আমার সামনে এরকম অপশন আসবে। দেখুন এখানে কিছু টেমপ্লেট দেওয়া আছে, যেই ডিজাইনগুলো আমরা করতে চাই এই টেমপ্লেটের উপর ক্লিক করে সেগুলো করে নিতে পারি। তো আমরা এখানে কোনো রকম ক্লিক করব না, আমরা কাস্টমাইজ সাইজ নিয়ে কাজ করব, সেই জন্য আমরা সরাসরি নিউয়ে ক্লিক করে দেবো। আর যদি আমার পূর্বে কোনো সেভ করা ফাইল থাকে সেটি আমি ওপেন করে কাজ করার জন্য ওপেনে ক্লিক করব। তো এই বিষয়টি আমি পরবর্তীতে আলোচনা করব। প্রথমে আমি নিউ ফাইল নিয়ে একটি কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি। নিউ ফাইলে ক্লিক করে দিলাম। তো এইখানে যে বিষয়গুলো জড়িত আছে এগুলো আপনাকে ভালোভাবে জানতে হবে যদি আপনি ইলাস্ট্রেটরে এক্সপার্ট হতে চান। তো দেখুন এখানে লেখা আছে প্রিসেট ডিটেলস, অর্থাৎ আমরা যে ফাইলটি ক্রিয়েট করব এখন সেটির ফাইল নেম কি দিতে চাচ্ছি সেটি কিন্তু আমরা চাইলে এখানে দিয়ে দিতে পারি। সাপোজ আমি এখানে লিখে দিচ্ছি ক্লাস 1, অর্থাৎ আমি এখন যে ফাইলটি ক্রিয়েট করব সেটির নাম হবে ক্লাস 1। তারপরে এখানে যে বিষয়টি রয়েছে দেখুন, উইথ হচ্ছে আমরা জানি প্রস্থ, আর হাইট হচ্ছে উচ্চতা। তো আমরা এখন যে ডকুমেন্ট ক্রিয়েট করব সেটির উইথ কতটুকু হবে, হাইট কতটুকু হবে সেটি কিন্তু আমরা এখান থেকে চাইলে নির্ধারণ করে দিতে পারি। তো আপনার ডকুমেন্টের সাইজ যদি পিক্সেলে নির্ধারিত করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার এখান থেকে পিক্সেল সিলেক্ট করে দেবেন। ইঞ্চির প্রয়োজন হলে এখানে যে অ্যারো চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে, পয়েন্টস, পিকাস, ইঞ্চি, ফিট অ্যান্ড ইঞ্চি, ইয়ার্ড। আপনার এখান থেকে যেই ধরনের সাইজ প্রয়োজন সেটি কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সাপোজ আমার ইঞ্চি প্রয়োজন, ইঞ্চির উপর ক্লিক করে দিলাম, তাহলে আমার এটি কিন্তু ইঞ্চিতে কনভার্ট হয়ে গেল। এখন কত ইঞ্চি বাই কত ইঞ্চি সাইজ দরকার সেটি কিন্তু আপনি এখানে লিখে দিতে পারেন। তো আমি পিক্সেলেই রাখলাম 1280x720, অর্থাৎ আমরা ইউটিউবের যে থাম্বনেল ডিজাইন তৈরি করে থাকি সেটির সাইজ আমি এখানে নির্ধারণ করে দিলাম। তারপর এখানে ব্লেড নামে যে অপশনগুলো রয়েছে এগুলো পরবর্তীতে আমি বিস্তারিত আলোচনা করব। তারপরে এখানে যে অপশনগুলো রয়েছে সেটি হচ্ছে কালার মোড। কালার মোডের বিষয়টা হচ্ছে আমরা যখন এই অ্যারোতে ক্লিক করব আরও দুইটি মোড, আরও একটি নতুন মোড পেয়ে যাব, সেটি হচ্ছে CMYK কালার। RGB কালার এবং CMYK কালার কখন কোনটি ব্যবহৃত হয়? RGB কালার হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য, অর্থাৎ আমরা যদি কোনো মোবাইল, কম্পিউটার কিংবা কোনো মনিটরে দেখার জন্য যে সকল ডিজাইনগুলো তৈরি করে থাকি সেগুলো আমরা RGB কালার মোডে তৈরি করে থাকি। আর প্রিন্টিংয়ের জন্য যে সকল ডিজাইন তৈরি করা হয় সেগুলো হচ্ছে CMYK কালার, অর্থাৎ সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো আর কে দিয়ে ব্ল্যাক বোঝাচ্ছে। তাহলে আমরা যখনই কোনো প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করব তখন সেটি হবে CMYK কালার, আর যখনই আমরা কোনো ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য কাজ করব তখন সেটি হবে RGB কালার, অর্থাৎ আর দিয়ে হচ্ছে রেড, জি দিয়ে হচ্ছে গ্রিন, বি দিয়ে হচ্ছে ব্লু। তো আমি এটি RGB মোডে রেখে তারপর এখান থেকে দেখুন এটার যে রেজুলেশন রয়েছে 300 ppi। তা আমরা কাজের সুবিধার্থে আমরা কিন্তু এটি কম বেশি করার প্রয়োজন হতে পারে, এটিও আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব যখন আমরা প্রজেক্ট ভিত্তিক কাজ করব। আপাতত আমি 300 রেখে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তো দেখুন আমার সামনে কিন্তু একটি 1280 পিক্সেল বাই 720 পিক্সেলের একটি ফাইল ক্রিয়েট হয়ে গেল। এই যে কালো যে এরিয়াটুকু আছে এটি হচ্ছে আমার 1280 এবং 720 পিক্সেল। তো যাই হোক, এখন আমরা একটু এটির ইন্টারফেস সম্পর্কে একটু আলোচনা করে নিই। ফাইল থেকে হেল্প পর্যন্ত যে লেখাগুলো দেখা যাচ্ছে এটাকে বলা হয় মেনুবার। তারপর এর নিচে যেটি রয়েছে এটি হচ্ছে স্ট্যান্ডার্ড টুলবার বা ফরম্যাটিং টুলবারও বলা হয়ে থাকে। ফরম্যাটিং টুলবার এই জন্য বলা হয়, আমাদের এখানে যে টুলগুলো দেখা যাচ্ছে বাম পাশে, এই টুলগুলো আমরা যখন কোনো টুলে ক্লিক করব তখন সেটির কন্ট্রোল করতে পারবো মূলত আমরা এই স্ট্যান্ডার্ড টুলবার বা ফরম্যাটিং টুলবার থেকে। তো এই টুলবারটি কিন্তু আমরা চাইলে সিঙ্গেল সারিতেও সাজাতে পারি। এই যে দেখুন এখানে একটি অ্যারো চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু এটি সিঙ্গেল সারিতে চলে আসবে, আবার এখানে ক্লিক করলে এটি ডাবল সারিতে চলে আসবে। তো এভাবে চাইলে কিন্তু আমরা টুলস বক্সটাকে সাজিয়ে নিতে পারি নিজের মতো করে। তারপরে এখানে যেই অপশনগুলো রয়েছে ডান পাশে, এখানে দেখুন এটিকে আমরা মূলত প্লেট বলে থাকি। তো এখানে ক্লিক করলে আমরা কালার প্লেট পাবো, সোয়াচ প্লেট পাবো, এখানে ব্রাশ প্লেট পাবো। তো এটি মূলত আমরা কাজের সুবিধার্থে আমরা এগুলো কোনোটা শো করাতে পারি, আবার কোনোটা হাইড করে রাখতে পারি। তারপর উইন্ডো থেকে এখানে কিছু বিষয় আছে, আমরা ওয়ার্ক স্পেসে গেলে দেখুন এসেনশিয়াল ক্লাসিক যেটি আছে সেটি কিন্তু ব্যবহার করতেছি। তো আপনি যদি পেন্টিংয়ের জন্য কাজ করেন পেন্টিং সিলেক্ট করে দিতে পারেন,
দেখুন এখন কিন্তু ইন্টারফেস পরিবর্তন চলে আসছে। আবার উইন্ডো থেকে আমরা ওয়ার্ক স্পেসে গিয়ে এসেনশিয়াল যেটি আছে সেটি ক্লিক করেও আমরা কাজ করতে পারি। তারপর উইন্ডো থেকে এখান থেকে আমি সবসময় যেটি ব্যবহার করি সেটি হচ্ছে এসেনশিয়াল ক্লাসিক যেটি আছে সেটি ব্যবহার করে থাকি। এই যে দেখুন এটি সবসময় ব্যবহার করে থাকি। তো যাই হোক, আমরা এগুলো আস্তে আস্তে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে এবং কয়েকটি টুল সম্পর্কে আপনাদেরকে আজকে ধারণা দেব। তো সর্বপ্রথমে যে টুলটি রয়েছে সেটি হচ্ছে সিলেকশন টুল। এটি দ্বারা আমরা মূলত যখন কোনো অবজেক্ট ক্রিয়েট করব, সাপোজ আমি এখান থেকে একটি অবজেক্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই। এটির কালার পরিবর্তন করে নিই। দেখুন এই অবজেক্টটি যদি আমি সিলেক্ট করার প্রয়োজন হয় বা কোথাও মুভ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে যে টুলটি রয়েছে সিলেকশন টুল, এটি দ্বারা ক্লিক করে এটিকে আমরা মুভ করতে পারতেছি এবং বড় ছোট করতে পারতেছি। দেখুন আপনি খেয়াল করলেই বুঝতে পারবেন যে এটিকে আমরা এভাবে বড় ছোট করতে পারতেছি। তারপরে এখানে আরও কিছু বিষয় খেয়াল করুন। এখানে কিন্তু আমার 4টি পয়েন্ট তৈরি হলো, 4টি কর্নারে। এখানে একটি পয়েন্ট, এখানে একটি পয়েন্ট, এখানে একটি পয়েন্ট, এখানে একটি পয়েন্ট। এগুলো কিন্তু আগের ভার্সনে নেই। ফটোশপ বা ইলাস্ট্রেটর, দুঃখিত, ইলাস্ট্রেটর যে লেটেস্ট ভার্সনগুলো রয়েছে CC 17 বা বর্তমানে যে ইলাস্ট্রেটর 22 ভার্সনটি ব্যবহার করতেছি, এগুলোতে আপনি এই পয়েন্টগুলো পেয়ে যাবেন। তো এই পয়েন্টগুলো দ্বারা মূলত কী করা যায়, যেটি আমরা আগে ম্যানুয়ালি ইফেক্ট থেকে স্টাইলাইজে গিয়ে কর্নার রাউন্ড করতাম, রাউন্ড কর্নার, সেটি কিন্তু আমরা চাইলে এখন মাউস পয়েন্টারের সাহায্যে এই যে কর্নারটি রয়েছে এখানে ড্র্যাগ করলেই কিন্তু এটি অটোমেটিক্যালি রাউন্ড হতে থাকবে। তো এইভাবে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি এইভাবে কর্নারগুলোকে রাউন্ড করতে পারবেন। আবার যদি কখনো এরকম প্রয়োজন হয় যে একটি মাত্র কর্নার রাউন্ড করবেন, সেক্ষেত্রে জাস্ট আপনাকে এখানে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেন এটিকে ড্র্যাগ করবেন। তাহলে দেখুন এই পয়েন্টটি সিলেক্ট হয়ে গেল এবং এই কর্নারটি কিন্তু শুধু রাউন্ড হবে আর বাকিগুলো অপরিবর্তিত থাকবে। তো একই সাথে যদি আবার আমরা দুইটি কর্নার চাই, অর্থাৎ এই কর্নার এবং এই কর্নার, তাহলে শিফট ধরে ক্লিক করতে হবে। এবার ড্র্যাগ করলে দেখুন দুইটি কর্নার কিন্তু একই সাথে রাউন্ড হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা কিন্তু এই মুভ টুলের ব্যবহার করতে পারি বা সিলেকশন টুল যেটি রয়েছে এটি ব্যবহার করতে পারি। তারপরে যে টুলটি রয়েছে সেটি হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। তো এখানে দেখুন আমাদের এখানে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট কয়টি চলে আসলো, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি। এই অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু আমরা চাইলে মডিফাই করতে পারি। সাপোজ এই কর্নারটুকু আমি এভাবে ড্র্যাগ করলাম এই ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা। এই যে দেখুন এই কর্নারটি কিন্তু এখন সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমরা এটিকে এদিকে টানি তাহলে দেখুন এই কর্নারটি কিন্তু পরিবর্তন হচ্ছে। এভাবে আমরা যে কোনো শেপে এটিকে রূপান্তর করতে পারতেছি। আবার এই পয়েন্টে যদি আমি ক্লিক করি এটিও সিলেক্ট হয়ে গেল, এটিকেও আমি যেভাবে মন চাই সেভাবে মুভ করাতে পারতেছি। তো এটি হচ্ছে মূলত ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। তারপরও আরও কিছু কাজ আছে, আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। এবার আমি আপনাদেরকে এখানে যে টুলটি রয়েছে রেক্ট্যাঙ্গেল টুল, এটি দ্বারা কয়েকটি শেপ এঁকে কালার পরিবর্তন করে আমি আপনাদেরকে কিছু কাজ দেখাচ্ছি। এই যে দেখুন এখানে একটি শেপ ক্রিয়েট করলাম। এই শেপটিকে যদি আমি আরও কয়েকটি কপি তৈরি করতে চাই, সেক্ষেত্রে কিবোর্ড থেকে অল্ট এবং শিফট বাটন চেপে ধরে আমরা এটিকে কপি তৈরি করতে পারি। এখন বাকিগুলো কপি করার জন্য কন্ট্রোল ডি চাপলেই কিন্তু অটোমেটিক্যালি কপি তৈরি হবে। এই যে দেখুন এখন কন্ট্রোল ডি দিলাম, একইভাবে যতগুলো সিলেক্ট করা ছিল এভাবে সারিবদ্ধভাবে চলে আসবে। তো এখানে আমি কিছু কালার পরিবর্তন করে আপনাদেরকে একটি কাজ দেখাই দিচ্ছি। এই যে দেখুন এখানে কিন্তু বিভিন্ন কালারের কয়েকটি শেপ রয়েছে। তো এগুলো থেকে আমরা যদি কখনো এরকম প্রয়োজন হয়, এখানে যে সায়ান কালারের যে শেপটি রয়েছে অর্থাৎ এই কালারের শেপগুলো কিন্তু আমার এখানে বেশি আছে। তো যদি এরকম কন্ডিশন থাকে যে সবগুলো এই সায়ান কালারের যেই স্কোয়ার বা বর্গগুলো আছে এগুলো যদি আমি একইভাবে সবগুলো কালার পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমরা যেটি করতে পারি এখান থেকে যে ম্যাজিক কন্ট্রোল রয়েছে এটির উপর ক্লিক করে জাস্ট যেটির কালার পরিবর্তন করতেছি সেটির উপর ক্লিক করে দিলাম। তাহলে দেখুন এই রঙের যতগুলো অবজেক্ট বা স্কোয়ার ছিল সেগুলো কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেল। এখন আমি এখান থেকে সোয়াচ প্যানেল থেকে যদি কালার সিলেক্ট করি তাহলে সেই কালারটি কিন্তু এখানে অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেল। তো এভাবে চাইলে আমরা ম্যাজিক কন্ট্রোল ব্যবহার করে কালার পরিবর্তন করতে পারি খুব সহজেই। তারপর ল্যাসো টুল রয়েছে যেটি, এটি পরবর্তীতে আমি বিস্তারিত আলোচনা করব, এই মুহূর্তে আলোচনা করছি না। এরপরে যে টুলটি রয়েছে সেটি হচ্ছে পেন টুল। পেন টুল হচ্ছে কি ইলাস্ট্রেটরের খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস। এটি দ্বারা মূলত আপনি যত ভালোভাবে ড্রয়িং করতে পারবেন ইলাস্ট্রেটরে তত সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো দেখুন এই পয়েন্ট থেকে আমি যখন ক্লিক করলাম এখানে একটি পয়েন্ট তৈরি হলো, অর্থাৎ আমার এখান থেকে যাত্রা শুরু
এরপর আমি যেভাবে শেপটাকে বাঁকানোর চেষ্টা করি না কেন সেভাবেই কিন্তু আমি এটিকে বাঁকা করতে পারতেছি। দেখুন, এই যে দেখুন। তারপরে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই পয়েন্টটিকে যদি আমি এখানে শেষ করতে চাই তাহলে অল্ট বাটন চেপে এখানে ক্লিক করে দিতে হবে, অল্ট বাটন চেপে। যাই হোক, এবার আমি যেটি করব, এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটি রয়েছে এটি কিন্তু আমরা এটি দ্বারা, দুঃখিত, এই ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা আরও মডিফাই করতে পারি। এই যে দেখুন, আপনার ইচ্ছা মতো কিন্তু এই শেপগুলোকে আপনি পরিবর্তন করতে পারবেন। আশা করছি বিষয়টি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সকলে সুস্থ থাকুন, নতুন কোনো ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।